চুরাশি স্মৃতি। তো আমি 84 সালের একটা ঘটনা নিয়ে, একটা ফুটবলের একটা ভারতের একটা ঐতিহাসিক একটা ঘটনা নিয়ে একটু আলোচনা করব। অবশ্যই শুধু স্মৃতি থাকবে না, আগামী ভবিষ্যতের কথাও থাকবে। কেননা ভবিষ্যৎ না থাকলে স্মৃতির কোনো মূল্য থাকে না। সেটা শুধুই একটা স্মৃতির রোমন্থন হয়ে যায়, যেটা আমরা টিপিক্যালি কেউ মারা যাওয়ার পর করি, রেমেমব্রেন্স একটা ইভেন্ট করি, সেরকম হয়ে যায়। ইতিহাসে যদি একটা প্রাসঙ্গিকতা না থাকে আজকের দিনে দাঁড়িয়ে ভবিষ্যতে, সেই ইতিহাস অনেকটা ওই বোরে মজুমদারের ইতিহাস হয়ে যায়। বোরে মজুমদার স্পোর্টস ইতিহাস নিয়ে দেখবেন অনেক কিছু পড়াশোনা করেছে, সে এই স্কলার সেই স্কলার হয়েছে, কিন্তু ও দেখবেন ওর কথাবার্তা কিছু মেলে না। মানে মানে ভবিষ্যৎ নিয়ে কী বলছে বা বর্তমানে কি ওর যেইগুলো বলে একটাও মেলে না। তার কারণ হচ্ছে ও হচ্ছে টিপিক্যাল, ওকে শুধু দোষ দেবো না বা ভারতীয়দের দোষ দেবো না, এটা আমি দেখেছি সামগ্রিক একটা বিশ্বের একটা সমস্যা আছে যে তারা ইতিহাসকে রাজনীতি বা বিজ্ঞানের থেকে আলাদা করে রাখে, কিন্তু ব্যাপারটা কিন্তু তাই নয়। আপনি ধরুন যে কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করছেন, যে কোনো ধরনের একটা প্রোডাক্ট, সে গাড়ি হতে পারে, একটা ওষুধ হতে পারে, একটা যে কোনো দৈনন্দিন কাজে ব্যবহার করছেন যে কোনো একটা ডিভাইস হতে পারে। সেইটা কনসেপচুয়ালাইজ করার আগে আপনি কিন্তু তার ইতিহাসটা জানতে হবে, যে এই ধরনের প্রোডাক্টের কী ইতিহাস ছিল। সেই ইতিহাসটা জেনে তারপর আপনাকে কিন্তু আগামী দিনে জন্য ভাবতে হবে আর কি বেটার সলিউশন আছে। তো সেইভাবে কিন্তু আমাদের ইতিহাসটা চর্চা করা উচিত, যেটা হয় না আমাদের দেশে, হয় না বা গোটা বিশ্বেই হয় না। ইতিহাস আলাদা থাকে ইতিহাসের জায়গায়, ভবিষ্যৎ আলাদা থাকে ভবিষ্যতের জায়গায়। যেন ইতিহাস থেকে অর্জিত যেই জ্ঞানটা আমাদের থাকে সেটা আমরা প্রয়োগ করতে পারি না। এবার 84 এই ম্যাচটার কথাই ভাবুন। এই ম্যাচটা দেখতে গতকাল আমি ইউটিউবে দেখলাম ম্যাচটা, এবং ম্যাচটা আমি দ্বিতীয়বার দর্শন করলাম বেসিক্যালি ম্যাচটা। তার কারণ প্রথমবার দেখেছিলাম সেই 84 সালে টিভিতে দেখেছিলাম, সেই সাদা কালো টিভিতে। তারপর এতদিন বাদে ম্যাচটা আবার দেখার সৌভাগ্য ঘটল। তার কারণ ম্যাচটা পাওয়া যাচ্ছিল না, দূরদর্শন তো দেখাচ্ছিলই না, আর ডিজিটাল মিডিয়াতে আমরা কোথাও দেখছিলাম না। তো কেউ একজন আপলোড করেছে, দেখলাম ম্যাচটা ইউটিউবে আপলোড করেছে, ফেসবুকে আপলোড করেছে, আমি দেখলাম পরবর্তীকালে গোটা ম্যাচটা আপলোড করেছে, এবং গোটা ম্যাচটা আমি দেখলাম। কিন্তু ম্যাচটা দেখার আগে একটু ভয় ভয় লাগছিলো, কেননা আমি অনেককে অল্প বয়সী ছেলেদের বলতে বলতে এই ম্যাচটার কথা অনেক সময় বলি। কিন্তু ঘটনা হচ্ছে ম্যাচটা তো এতদিন আগে হয়ে গেছে, তখন ছোটোবেলায় দেখা। এবার কী হয় মানুষের, আমি দেখেছি বড় হওয়ার পর আমি অনেক জায়গায় ধরুন গিয়েছি, যেখানে ছোটোবেলায় গিয়েছিলাম, গিয়ে জায়গাগুলো ঠিক চিনতে পারি না। যেগুলো তো বিশাল বড় বড় লাগতো সেগুলো ছোট ছোট লাগে। তো এই বোধোদয় হলো আমার, যে ছোটোবেলায় আমাদের তো উচ্চতা কম থাকে। তো ধরুন একটা দরজার দিকে আপনি চেয়ে আছেন, তখন মাথাটা উঁচু করে তাকাবেন দরজাটার দিকে, বিশাল বড় দরজা। এবার সেখানে যদি আপনি ধরুন 20 বছর বাদে গেলেন, তো তখন আপনার উচ্চতা বেড়ে গেছে, তো আপনার চোখ হয়তো অনেকটা দরজার কাছাকাছি চলে এসেছে, তো তখন হয়তো দরজাটা অত লম্বা লাগবে না, অতটা চওড়া লাগবে না। সেই জন্য ম্যাচটা দেখার আগে একটু ভয় ভয় লাগছিল যে ম্যাচটা ভারত সেদিন ঠিক কীরকম খেলেছিল। কেননা এবার তো সবাই দেখতে পাবে ম্যাচটা, সব প্রজন্মের মানুষই দেখতে পাবে ম্যাচটা। তো একটু ভয় ভয় করছিল, কিন্তু পুরো ম্যাচটা দেখে বেশ ভালো লাগলো। না যে তখন ছোটবেলায় তো অত খেলাও বুঝতাম না, ভারত অ্যাটাক করছে এটাই দেখতাম। তো দেখলাম সেদিন ভারত সত্যি অসাধারণ খেলেছিল, এবং ভারতের যে অসাধারণ খেলার তার মূল শক্তি ছিল আমাদের যিনি কোচ ছিলেন, চিরিক মিলোভান হচ্ছে যুগোস্লাভিয়াতে খেলেছিল। সেই যুগোস্লাভিয়া এখন আর নেই, কেননা সেই যুগোস্লাভিয়া ভেঙে আপনার ক্রোয়েশিয়া, স্লোভাক এসব একগাদা দেশ হচ্ছে, এবং প্রত্যেকটা দেশে কিন্তু সার্বিয়া, উনি বোধহয় সার্বিয়া থেকে অরিজিনালি, সার্বিয়া রিজনে, তখন তো যুগোস্লাভিয়া ছিল, এখন যেটা সার্বিয়া, সেখান থেকে এসেছেন। এবং উনি বড় বড় ক্লাবে কোচিং করিয়েছিলেন, লাজিও থেকে শুরু করে, সেই ইটালিয়ান ক্লাব লাজিও থেকে শুরু করে অনেক ক্লাবে, এবং একদম শেষ বয়সে এসেছিলেন। তারপর উনি বেশি বাঁচেন উনি, এবং ওনাকে আনার পেছনে কিন্তু এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ফিফার একটা ব্যাপার ছিল। ওই লেভেলের কোচ কিন্তু পয়সা দিয়ে আনার ক্ষমতা তখনও ছিল না ভারতবর্ষের, এখনও তো নেই। পরবর্তীকালে ওরকম না হলো আরও একজন ভালো কোচ এসেছিল, সেটা একই ওরকম ফিফার দৌলতে। কেননা প্রিয়রঞ্জন দাসমুন্সী তখন একটা বেশ ভালো একটা হোল্ড ছিল, মোটামুটি একটা পলিটিক্যাল হোল্ড ছিল ভারতীয় রাজনীতি এবং ফিফা দু জায়গাতেই।
যিনি এসেছিলেন তিনি হচ্ছে রুস্তম আকরামov, যিনি মানে উজবেকিস্তানকে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন করে দিয়ে কিন্তু ভারতের দায়িত্ব নিয়েছিলেন। এবং তখন যখন চ্যাম্পিয়ন করিয়েছিলেন উনি উজবেককে, এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন, তখন কিন্তু সিনিয়র টিম খেলতো এশিয়ান গেমসে, মানে এখন যেটা এশিয়া কাপ সেই ইকুইভ্যালেন্ট ছিল। কেননা তার ঠিক পরবর্তীকালে মানে ওটা মূল্য কমিয়ে দেওয়ার জন্য বলে দিল এটা অনূর্ধ্ব-23 সেই ধরনের করে দিল, কিন্তু উনি যখন জিতিয়েছিলেন উজবেকিস্তানকে তখন কিন্তু সেটা সিনিয়র কম্পিটিশন ছিল। তো এশিয়ার সমস্ত তাবৎ দেশ তাদের বেস্ট একাদশী পাঠাতো এশিয়ান গেমসে। তো এবার সেই ম্যাচটায় আপনারা দেখতে পাবেন, ম্যাচ নিয়ে ডিটেলে যাচ্ছি না, কিন্তু প্রশান্তকে আমার দারুণ লাগলো। মানে প্রশান্ত ব্যানার্জি, সে ছোটোবেলা খেলা দেখেছি, এতদিন বাদে একটা ফুল ম্যাচ দেখলাম, মানে যেইভাবে ওঠানামা করছিল মানে ফালা করে দিচ্ছিল। একটু সমস্যা হচ্ছিল, কেন দেখুন যেই টিমের বিরুদ্ধে খেলছিল আর্জেন্টিনা, সেই টিমটার ইতিহাসটা তাহলে একটু বলতে হয়। তো সেই সময় 84-তে হলো তো নেহরু কাপ, আর তার ঠিক 2 বছর বাদেই সেই মেক্সিকোতে বসলো বিশ্বকাপ, যেটা আলটিমেটলি মারাদোনা বিশ্বকাপ হিসেবে পরিচিত রইল। দুটো মূল কারণে, প্রথমত তো আর্জেন্টিনা জিতলো, হ্যান্ড অফ গড গোলটা করলো ইংল্যান্ডের বিরুদ্ধে, এবং তখনই কিন্তু আরও একটা বিখ্যাত গোল করেছিল 6-7 জনকে কাটিয়ে বেলজিয়ামের বিরুদ্ধে। ওগুলো আপনি পেয়ে যাবেন, ওগুলো আপনি ইউটিউবে পেয়ে যাবেন, সেই বিখ্যাত গোল বেলজিয়ামের বিরুদ্ধে আর্জেন্টিনা, মারাদোনা 6-7 জনকে ও নিচ থেকে মানে মিড লাইন থেকে, তারও নিচ থেকে বোধহয় মানে একা দৌড়ে ফালা করে দিল। তো সেই 86 বিশ্বকাপ আর তার ঠিক 2 বছর আগে 84 নেহরু কাপ কলকাতায় হলো। তখন ওদের যে পাগলাটে কোচ ছিল কার্লোস বিলার্ডো, বিশ্বকাপের সেই ছিল চ্যাম্পিয়ন কোচ। তো বিলার্ডো তখন আর্জেন্টিনার কিছু টিমকে নিয়ে, কিছু ব্যাচকে নিয়ে মানে বিশ্বকাপের জন্য ফাইনাল টিমের প্রস্তুতি নিচ্ছিল। তো সেরকম ভারতবর্ষে একটা ব্যাচ নিয়ে এসেছিলো। সেই ব্যাচে কিন্তু আমি দেখলাম মানে পুরো মানে ওই নেহরু কাপের স্কোয়াড লিস্টটা আমি পাইনি, এক জায়গায় দেখলাম, কিন্তু সেখানে দেখলাম একটু ভুল আছে। তো সেদিনের যে অন্তত ম্যাচ ডে স্কোয়াডটা ছিল সেটা তো ওই দূরদর্শনের যেই টেলিকাস্ট ছিল ওই ভিডিওটাতেই রয়েছে। তো সেখানে দেখলাম যে স্টার্টিং 11-এ 4টে প্লেয়ার এবং রিজার্ভে বেঞ্চে বসছিল একটা প্লেয়ার, মানে মোট 5 জন প্লেয়ার সেই ম্যাচ ডে স্কোয়াডের। তারা কিন্তু 86 বিশ্বকাপের ফাইনাল স্কোয়াডে ছিল, যেই স্কোয়াডটা জিতেছিল। তো সেই টিমের বিরুদ্ধে কিন্তু ম্যাচ ছিল, এবং সেই ম্যাচটা আর্জেন্টিনা কোনো ক্রমে একদম শেষ দিকে বোধহয় 10-11 মিনিট ম্যাচ শেষ হওয়ার আগে একমাত্র গোলটা করেছিল। এবং সেই গোলটা সেদিন যে করেছিল সে কিন্তু তখন কলকাতায় খুব পপুলার ছিল, মানে নেহরু কাপে তো তখন 6টা না 5টা বোধহয় ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। ওই গারেকা, লম্বা চুল গারেকা। তো কলকাতায় আমার মনে আছে সেই সময় মানে পাবলিকের মধ্যে একটা বাস ছিল, অন্তত খবরের কাগজেও তো ছিল যে গারেকা নিশ্চিত মানে ও খেলবেই, ওয়ার্ল্ড কাপ টিমে থাকবেই। গারেকা তখন বোধহয় বোকা জুনিয়ার্সে ছিল। তো আমি কালকে চেক করলাম ইন্টারনেট, গারেকা ওই বোকা জুনিয়ার্স, আপনার রিভার প্লেট, যে দুটো ইস্টবেঙ্গল মোহনবাগান ওখানকার আর্জেন্টিনা, সেখানেই মূলত খেলেছে। তো কলকাতার পাবলিক কিন্তু তখন মোটামুটি নিশ্চিত ছিল যে গারেকা খেলবেই। মানে প্রথমত ওনার একটা ক্যারিসমা, লম্বা চড়া চেহারা, মানে লম্বা চুল, নাম্বার 9 পরেই খেলেছিল গারেকা। তো সবাই নিশ্চিত ছিল খেলবে ওয়ার্ল্ড কাপ, কিন্তু ফাইনালি খেলেনি। কিন্তু ঘটনা হলো যে আমাদের রাশিয়াতে যে ওয়ার্ল্ড কাপ হলো, সেই ওয়ার্ল্ড কাপে মনে আছে পেরু টিম দুর্দান্ত খেললো, যে লাল স্ট্রাইপ মানে ক্রস স্ট্রাইপ, সাদার ওপর লাল জার্সি পরে একটা ক্রস একটা স্ট্রাইপ। পেরু টিমটা কিন্তু দারুণ খেলেছিল গ্রুপ স্টেজে, যদিও তারা পরবর্তী রাউন্ডে যায়নি বোধহয়, যতদূর মনে আছে। সেই টিমে কিন্তু কোচ ছিল সেই গারেকা, এবং এখন আমি দেখলাম চেক করে যে ও হচ্ছে চিলির ন্যাশনাল টিমের কোচ গারেকা। তো সেদিনে সেই ম্যাচে কিন্তু স্টার্টিং 11-এ 8টা বাঙালি প্লেয়ার ছিল, এবং সেদিন দেখলাম অসাধারণ খেলেছে আমাদের এই বিশুদা, মানে বিশ্বজিৎ ভট্টাচার্য, যাকে অনেকে আমরা বৌদি বলতাম মাঠে। একটু সুখী ছিল, মানে সানগ্লাস পরতো, একটা বাইক অ্যাক্সিডেন্টের জন্য হঠাৎ করে কেরিয়ারটা থমকে গিয়েছিল। ফরওয়ার্ডে আপনার মাঝমাঠে হচ্ছে প্রশান্ত দারুণ খেললো,
আমার বলার অপেক্ষা রাখেন, আপনারা দেখে নেবেন পুরো 90 মিনিট ম্যাচ, কারণ আমি নিজের মনে নেই কবেকার সেই 40 বছর আগের কথা। আর ডিফেন্সে মনোরঞ্জন খুব ভালো খেলেছিল, আর গোলে হচ্ছে অতনু ভট্টাচার্য। অতনু কিন্তু একমাত্র ভারতীয় গোলকিপার অন্তত গত 40-50 বছরে যে কিন্তু এশিয়ান অলস্টারে সিলেক্টেড হয়েছিল। এবং তখনকার দিনে কিন্তু এখনকার মতন, এখন যেরকম ডিজিটাল ভোটিং হয়, মানে যে দেশের যত নাগরিক সে তত ভোট দিয়ে দেয়, ব্যাপারটা কিন্তু সেরকম ছিল না, মানে মেরিট বেসড, মানে এরকম নয় যে একবার হয়েছিল না, মানে আপনার ওই ইন্ডিয়ান আইডলে প্রথম সিজনে বা দ্বিতীয় সিজনে বোধহয় সেই একটা দার্জিলিংয়ের একটা পুলিশ কনস্টেবল জিতে যায় হঠাৎ করে, মানে সবাই SMS করতে থাকে একটা মানে SMS ক্যাম্পেনের জোরে, কিন্তু সে কিন্তু ফার্স্ট হওয়ার মতন ক্যান্ডিডেট ছিল না, পাবলিক ভোটিং হয়ে গেছে। এখনকার ভোটিং আর সেই ভোটিং কিন্তু এক না, মানে ওইটা ভোটের ভিত্তিতে হয়নি, মানে ওইটা মানে যারা ফেডারেশন থেকেই, মানে এশিয়ান ফেডারেশন থেকেই কিন্তু সিলেক্ট করেছিল, মানে এরকম না যে পাবলিকের ভোট নিয়েছে এবং পাবলিক মানে সব মাস স্কেলে ভোট করেছে। ভারতে যেহেতু ভারত পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা, ভারতের সবাই ভোট দিচ্ছে, ব্যাপারটা কিন্তু তা হয়নি। তো সেদিন এরা ভালো খেলেছে। এবার চিরিক মিলোভানের যেটা একটা ভালো গুণ ছিল সেটা হচ্ছে ও কিন্তু এই বস্তা পচা ধ্যান ধারণা নিয়ে চলতো না যে বাজারে কার বেশি নাম। ও এসে একটা প্রেম দর্জি বলে একটা খেলোয়াড় ছিল, কলকাতায় খেলতো, প্রেম দর্জি বোধহয় সিকিম টিকিমের বোধহয়, কিন্তু মানে কলকাতায়, মানে আমরা ওকে কলকাতার প্লেয়ার হিসেবে ধরে নিয়েছিলাম। তো ওকে সবাই খুব হ্যাটা করতো, মানে অতটা লো প্রোফাইল, খুব একটা হাই প্রোফাইল ছিল না, কিন্তু ও কিন্তু প্রেম দর্জি কিনে অনেক কাজকর্ম করেছে। ওই ম্যাচটাতে দেখবেন শেষের দিকে ওকে নামিয়েছিল, কিন্তু ও যতদিন ছিল মিলোভান, ও কিন্তু প্রেম দর্জিকে ভীষণভাবে ব্যবহার করেছিল। তো এই ব্যাপার কিন্তু মিলোভানের মধ্যে ছিল, এবং এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে আশা করি অস্কারের মধ্যে সেটা দেখতে পাবো। মানে আমাদের আগের যে কোচগুলো ছিল তা তো সেরকমই কোচ ছিল, মানে অনেস্ট ছিল না, কাজও জানতো না, আর সততারও মা বাপ ছিল না তাদের মধ্যে। তো আশা করছি এই অস্কারের মাধ্যম দিয়ে আমরা ভালো কিছু দেখতে পাবো। এবং আর যে 84 যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটাতে থেকে অন্তত এটা পরিষ্কার যে ভারত কিন্তু চাইলে পারে। ভারত সেই নেহেরু কাপটা শেষের দিকটা খুব একটা ভালোভাবে শেষ করেনি। শেষ ম্যাচটা চায়নার কাছে বাজেভাবে হেরে গিয়েছিল 3-0 গোলে। কেন তখন তো ঘন ঘন ম্যাচ হতো, মানে এখনকার মতন নয় যে একটা গ্যাপ ট্যাপ হচ্ছে, তখন ঘন ঘন ম্যাচ হতো, এবং তখন আপনার ফিজিও টিজিও এসব ছিলও না। তো একদম টুর্নামেন্টের শেষ ম্যাচ ছিল, মানে শরীরও এদের চলছিল না, তো ম্যাচটা হেরে গিয়েছিল। কিন্তু হারার ফলে যেটা হয়েছিল, আর্জেন্টিনা কিন্তু তখন ফাইনালটা যেতে পারেনি, মানে নেহেরু কাপে যে ফাইনালটা হয়েছিল এটা আলটিমেটলি পোল্যান্ড আর চায়নার মধ্যে হয়েছিল। পোল্যান্ডও দুর্ধর্ষ টিম এনেছিল, মানে তখন তো মানে ওই সোভিয়েত রাশিয়া, পোল্যান্ড এগুলোতে ভালো টিম আসতো মানে নেহেরু কাপে। তো পোল্যান্ড ভালো টিমই এনেছিল এবং পোল্যান্ড জিতে যায় টুর্নামেন্টটা। এবং সম্ভবত একটা আফসোস ছিল যে আর্জেন্টিনা যেতে পারলো না। বাজারে রোটে ছিল যে ভারত ম্যাচটা ছেড়ে দিল চায়নাকে। ভারত চীন তখন কিন্তু অতটা খারাপ সম্পর্ক ছিল না, কারণ প্রত্যেক বছর তখন চীন পাঠাতো টিম নেহেরু কাপে। কিন্তু আমার মনে হলো ওসব কিছু ছিল, ব্যাপার হচ্ছে মানে ঘন ঘন ম্যাচ, আর তখন তো অত মানে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি এখন যেগুলো হয়, মানে ভারতীয় ফুটবল এখন প্রচুর বিদেশি খেলা তখন খেলতেও না। সুতরাং ওই মানে টুর্নামেন্টের শেষের দিকে এদের আর শরীর আর দেয়নি সেই অর্থে। তো এই 84 বিশ্বকাপ নিয়ে কিন্তু এটাই বলার ছিল। আর মানে আমরা চাইলে পারি, কিন্তু আমরা চাইলে পারি, অনেক কিছু করতে পারি। অনেকে অনেক কিছু বলছে দেখছি যে এই সম্ভব নয়, সেই সম্ভব নয়। একজন দেখি সেদিন বলল যে এখন আমরা এর কাছেও পাচ্ছি না, মালয়েশিয়ার কাছেও পাচ্ছি না। কিন্তু ঘটনা হলো, আমার এখনও মনে আছে পরিষ্কার, তখন স্টার স্পোর্টসে দেখানো শুরু করেছে ভারতীয় ফুটবল। তো ভারতীয় ফুটবল ওই দক্ষিণ এশিয়া, বোধহয় মালয়েশিয়াতে না ইন্দোনেশিয়াতে একটা টুর্নামেন্ট খেলতে গিয়েছিল, ইন্দোনেশিয়াতে বোধহয় খুব সম্ভবত। তো তখন বাইচুং সবে উঠছে, আর আপনার এই দীপেন্দু এরা সবাই জাতীয় টিমে সবাই ঢুকেছে। তখন TFA থেকে বেরিয়ে এরা মোহনবাগানে ঢুকেছে, যে আদি মোহনবাগান ছিল, এবং তারপর তারা ইন্ডিয়া টিমে ঢুকেছে। একটা ফ্রেশ ব্যাচ বানিয়ে এরা খেলতে গেছে ইন্দোনেশিয়ার সাথে। তো সেই ম্যাচে আমাদের যে গোলকিপার সে লাল কাট খেয়ে গেল। প্রথম গোলকিপার বোধহয় বসে গেল হেনরি মেনজেস নাকি, আমি মনে করি আরেকটা কী যেন ছিল, এদের নামগুলো ঠিক মনে পড়ছে না, মাঝারি গোলকিপার ছিল। তো বেসিক্যালি যেটা হলো হচ্ছে মানে
প্রথম গোলকিপার বসে গেল, দ্বিতীয় গোলকিপার লাল কার্ড খেয়ে গেল, এরকম একটা কিছু একটা হয়েছিল। তারপর সেই ম্যাচে বাইচুং ভুটিয়া আপনার গোলকিপিং করেছিল, প্রায় ম্যাচের অনেকটা সময় করেছিল, এবং ভারত কিন্তু ইন্দোনেশিয়ার কাছে প্রায় 7-1 না 7-2 গোলে হেরেছিল ম্যাচটা। এবং তারপরে একটা ম্যাচ ছিল মালয়েশিয়ার সাথে ভারতে, সেই ম্যাচে কিন্তু ভারত কিন্তু ওই 5-2 গোলে হেরেছিল, এরকম 5-2 বা 5-3 গোলে ভারত হেরেছিল। তো ভারত কিন্তু বহুদিন ধরে আপনার মালয়েশিয়া, আপনার ওই ব্যাংকক বা থাইল্যান্ডের থেকে পিছিয়ে আছে। তার আগে যখন মানে বাইচুংদের আগে যখন এই প্রশান্ত এদের ব্যাচটা ছিল, তখন এদের থেকে এগিয়ে ছিল, কিন্তু এই ব্যাচটা সরে যাওয়ার পর, মানে আপনারা যাদের দেখলেন এই 84 ম্যাচটায়, এই ব্যাচটা সরে যাওয়ার পর তারপর যে নতুন ব্যাচটা এলো, সেই ব্যাচটা কিন্তু পেছোতে শুরু করলো, মানে তাদের সাথে গ্যাপটা বাড়লো, এবং সাউথ ইস্ট এশিয়ার সাথে একটা সময় কিন্তু আমরা পিছিয়ে গিয়েছিলাম অনেকটাই, মালয়েশিয়ার সাথে থাইল্যান্ডের সাথে অনেকটাই পিছিয়ে গিয়েছিলাম। তো এখন কিন্তু আমরা অতটা এদের থেকেও পিছিয়ে নেই, এবং ঠিকঠাকভাবে যদি পরিকল্পনা মাফিক এগোনো যায়, আমরা কিন্তু অনেক দূরেই যেতে পারি ফুটবলে। কিন্তু সেই পরিকল্পনাটা নেই, যেটা আমি আগের অনেক অডিওতে বলেছি। কিন্তু এমন নয় যে মানে ভবিষ্যৎ নেই, মানে ভবিষ্যৎ আজকের দিনে দাঁড়িয়ে হয়তো আপনার নেই, আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলে ভবিষ্যৎ নেই, তার মানে এই নয় যে কাল নেই। পরিকল্পনা করলে সব কিছুই পরিবর্তন হয় জীবনে, মানে এরকম হতাশা হওয়ার কিছু নেই যে মানে আমার নারী নক্ষত্র দেখে, যে আমার ঠিকুজি গোষ্ঠী দেখে যে ভারতীয় ফুটবলে ভবিষ্যৎ নেই। ভারতীয় ফুটবলে ভবিষ্যৎ নেই আজকের দিনে দাঁড়িয়ে, আজকের দিনে যে কল্যাণ বাবুদের যে ফুটবল ফেডারেশন, তাদের হাতে এই মুহূর্তে যারা চালাচ্ছে কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু এখানে তার মানে এই নয় যে এটা পরিবর্তন সম্ভব নয়, বা তারপরে ভবিষ্যৎ হবে না। তো সকলে ভালো থাকবেন, এইটা নিয়ে আর বেশি টানবো না। এটাই বলার ছিল যে 84 বিশ্বকাপ, এবং সেখান থেকে অনেক কিছু শেখার আছে। এদের সাথে আপনারা কথা বলে দেখতে পারেন, আমাদের যারা আজকাল যারা মিডিয়া রয়েছে তারা ইন্টারভিউ নিতে পারে। বিশু তো রয়েছে, হাতের সামনে বিশু রয়েছে, সাবির আলী খেলছিল সেই ম্যাচে, গোটা ম্যাচে বোধহয় প্রায় ছিল সাবির আলী। সাবির খুব পরিচিত একজন রয়েছে ব্রিটিশ দূতাবাসে, তো তাকে পাঠিয়ে দিলাম ওই ম্যাচটার লিঙ্ক, কেন তার সাথে সাবিরের একটা আলাদা সম্পর্ক আছে, হায়দ্রাবাদ কানেকশন। আর মনোরঞ্জন আছে, তরুণদের ছিল, প্রশান্ত ব্যানার্জি তো এত মিডিয়া বাইট দেয়, এই ম্যাচটা নিয়ে জিজ্ঞেস করুন না মিলোবানের কোচিংয়ে কী কী বিশেষত্ব ছিল, অনেক কিছু তো তাহলে জানা যাবে। সকলে ভালো থাকবেন।